শৈত্যপ্রবাহের কবলে সারা দেশ। দিনাজপুরে তাপমাত্রা নেমেছে 5 ডিগ্রিতে। আরো দুদিন থাকতে পারে তীব্র ঠান্ডা। বেবিদের নিউমোনিয়াটা বেশি দেখা দিতেছে। লোকজন ঠান্ডাতে বারেক পাচ্ছে না, এই কারণে ধরুন কাজ কামও তো আমাদের নাই। স্কুলে ক্লাস করতে অনেক কষ্ট হয়। এই শৈত্যপ্রবাহের অবস্থাটা আগামী 2 দিন এটা অব্যাহত থাকবে। তারপরে হয়তো তাপমাত্রা কিছুটা বেড়ে যেতে পারে। বম সাইক্লোনের প্রভাবে তীব্র ঠান্ডায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জনজীবন। নিউ ইয়র্কের তাপমাত্রা হিমাঙ্কের 14 ডিগ্রি নিচে। 20 বছর আসছি নিউ ইয়র্কে, তো এইরকম ঠান্ডা আমি কখনো দেখিনি। রাস্তায় দাঁড়ালে হাত ফ্রিজ হয়ে যাচ্ছে। ফেডারেল এবং সিটি গভর্নমেন্ট বলে দিচ্ছে যে কোনো কাজ, জরুরি কাজ ছাড়া যেন বাইরে না বের হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আগুন সন্ত্রাস করে বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না, মন্তব্য আওয়ামী লীগের। নির্দলীয় সরকারের দাবি আদায় করেই নির্বাচনে যাবার ঘোষণা বিএনপি নেতাদের। ডিআইজি মিজানুরের বিরুদ্ধে অস্ত্রের মুখে তরুণীকে বিয়ে করার অভিযোগ, নির্যাতনের খবর প্রকাশ করায় হত্যার হুমকি। কেউ আইনের ঊর্ধ্বে নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। 165 কোটি টাকা পাচারের অভিযোগে এবি ব্যাংকের 6 পরিচালককে দুদকে জিজ্ঞাসাবাদ। চেয়ারম্যানকে সোমবার তলব। নদীর তলদেশের বৈচিত্র্যের কারণে পদ্মা সেতুর 14টি পিলারের ডিজাইন চূড়ান্ত করা যায়নি এখনো। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ার আশঙ্কা, যদিও আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা। এবং ত্রিদেশীয় সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা। বাদ পড়লেন সৌম্য, তাসকিন ও লিটন। 3 বছর পর দলে এনামুল বিজয়। গত কয়েকদিন যাবৎ দেশে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। দেশের বাইরে যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশেও তীব্র ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত। এ নিয়ে শুরুতে থাকছে বেশ কয়েকটি প্রতিবেদন। তীব্র শৈত্যপ্রবাহের কবলে দেশের উত্তর পশ্চিমাঞ্চল। তাপমাত্রা কমতে থাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে জীবনযাত্রা। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় দিনের বেশিরভাগ সময়ে দেখা মিলছে না সূর্যের। কুয়াশায় ব্যাহত হচ্ছে যান চলাচল। আজ দেশের রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে 5.1 ডিগ্রি সেলসিয়াস। আমাদের ব্যুরো জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের শৈত্যপ্রবাহ ও হিমেল হাওয়ায় ব্যাহত স্বাভাবিক জনজীবন। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। এ জেলায় রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 5.1 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শৈত্যপ্রবাহ ও হিমেল হাওয়ায় রাজশাহীতে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। এতে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। রোববার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 5.3 ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। লোকজন ঠান্ডাতে বারেক পাচ্ছে না, এই কারণে ধরুন কাজ কামও তো আমাদের নাই। জনজীবন বিপর্যস্ত, রাস্তায় বের হতে পারছে না মানুষ। মানুষের জীবনযাত্রা একবারে স্থবির হয়ে গেছে। 5 ডিগ্রি থেকে টেম্পারেচার 10 ডিগ্রি উপরে হঠাৎ করে যে উঠে যাবে এমন কোনো কথা নেই। এটি উঠতে আরো 2-3 দিন সময় লাগবে। পাবনায় কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারদিক। প্রচন্ড ঠান্ডায় নাকাল এলাকাবাসী। তাপমাত্রা ক্রমশ কমতে থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। গত কয়েকদিন ধরে রংপুরে কমছে তাপমাত্রা। প্রচন্ড শীতে জবুথবু হয়ে পড়েছেন শ্রমজীবী মানুষ। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত শীত বস্ত্র বিতরণ করা হয়নি বলে অভিযোগ ছিন্নমূল মানুষের। শীতের কাপড় নাই, আর এক কথা বলে নাই। আর গরিব মানুষ এখন কি করি, পাই করে। এখানে আমরা কাজ করি, শীতের জন্য কাজ করতে পারতেছি না। ঘন্টায় প্রায় 10 কিলোমিটার বেগে হিমেল হাওয়া বয়ে যাওয়ায় চুয়াডাঙ্গায় তীব্র শীত অনুভূত হচ্ছে। সাধারণ মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। দক্ষিণাঞ্চলের জেলা বরিশালে হিমশীতল বাতাস বয়ে যাওয়ায় শীত অনুভূত হচ্ছে কয়েক গুণ বেশি। শীতে বিপর্যস্ত হয়ে পড়ে নদীতে নৌকায় বসবাসকারী বেদে সম্প্রদায়ের লোকজন সহ নৌ পরিবহন শ্রমিকরা। বহু শীতে যারা গদ্যে নামতে পারি না। বরিশালে অনেক শীত, অনেক কষ্ট। আমার গরিব মানুষের দিক কেউ চায় না।
এছাড়া খুলনা, পঞ্চগড়, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নওগাঁয় কনকনে শীতে ছন্দপতন ঘটেছে স্বাভাবিক জনজীবনে। মাঝে মাঝে সূর্য ঝিলিক দিলেও তাতে কাঙ্ক্ষিত উত্তাপ পাওয়া যাচ্ছে না। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহেই ভোগান্তি বেড়েছে রাজধানীতেও। সকাল গড়িয়ে দুপুর হলেও নগরীতে ছিল না সূর্যের প্রখরতা। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন ছিন্নমূল মানুষ। এদিকে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আবহাওয়া অফিস জানিয়েছে আরো 2 দিন থাকতে পারে এই শৈত্যপ্রবাহ। দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে চলছে তীব্র শৈত্যপ্রবাহ। তার প্রভাবে সারা দেশেই অস্বাভাবিক হারে কমছে তাপমাত্রা, বইছে মৃদু বাতাস। রাজধানীও এর ব্যতিক্রম নয়। ইট পাথরের নগরীতে গত কয়েকদিন ধরে অনুভূত হচ্ছে তীব্র শীত। স্বাভাবিক কাজকর্ম সারতে বেগ পেতে হচ্ছে সাধারণ মানুষকে। অন্যান্য বছর হচ্ছে বর্তমানে শীত খুবই বেশি, বাতাসটা খুব ডিস্টার্ব করে, মানে অসম্ভব ঠান্ডা বাতাস। ঘুমের থেকে উঠতে অনেক কষ্ট হয়, আমরা স্কুলে ক্লাস করতে অনেক কষ্ট হয়। রোববার দুপুরে কুয়াশার চাদর ভেদ করে কিছুটা সূর্যের আলো দেখা গেলেও তার ঠান্ডা কমার পূর্বাভাস নয়, বরং আগামী কয়েকদিন এই অবস্থা অব্যাহত থাকবে বলে আভাস আবহাওয়া অফিসের। এই শৈত্যপ্রবাহের অবস্থাটা আগামী 2 দিন এটা অব্যাহত থাকবে। তবে তাপমাত্রা বাড়লেও এই মৃদু থেকে মাঝারি ধরনের যে শৈত্যপ্রবাহ সেটা কিন্তু অব্যাহত থাকবে। ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। শীতজনিত রোগ থেকে শিশুদের রক্ষা করতে বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। বেবিদের নিউমোনিয়াটা বেশি দেখা দিতেছে। বাচ্চারা অসুবিধা হচ্ছে শীতের জন্য, শীতের কারণে ঠান্ডা, নিউমোনিয়া। খেয়াল রাখতে হবে 3টা লক্ষণ নিউমোনিয়ার। একটা বাচ্চা যদি ঘন ঘন শ্বাস নেয়, বুকের খাঁচার ভিতরে বুকটা ডেবে যায় এবং বুকের দুধ খাওয়াটা কমিয়ে দেয়। এই 3টা লক্ষণ হলো একদম ছোট বাচ্চাদের নিউমোনিয়ার প্রাথমিক লক্ষণ, এবং এই লক্ষণগুলো দেখা গেলে সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে তীব্র ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের জনজীবন। জানুয়ারির শুরুতে নিউ ইয়র্কে 120 বছরের রেকর্ড ভেঙে তাপমাত্রা হিমাঙ্কের 17 ডিগ্রির নিচে নেমে গেছে। কাজে যেতে না পেরে প্রবল তুষারপাত আর শৈত্যপ্রবাহে শঙ্কিত হয়ে পড়েছেন প্রবাসীরা। এছাড়া যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর কোনো জায়গায় -50 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা অনুভূত হচ্ছে। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন শিহাবুদ্দিন কিসলু। কনকনে ঠান্ডা আর তুষারপাতে থমকে গেছে নিউ ইয়র্কের জনজীবন। শনিবার সূর্যের আলোর সাথে সাথে কমতে থাকে তাপমাত্রাও। ঘর থেকে বের হচ্ছেন না বেশিরভাগ মানুষ। বরফের মধ্যেই এখন বসবাস সেখানকার বাসিন্দাদের। নিউ ইয়র্কে এইরকম ঠান্ডা, আমি 20 বছর আসছি নিউ ইয়র্কে, তো এইরকম ঠান্ডা আমি কখনো দেখিনি। ওরে মা গো, প্রচন্ড কষ্টের মধ্যে আমরা আছি। আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারছি না, রাস্তায় দাঁড়ালে হাত ফ্রিজ হয়ে যাচ্ছে, হাত পা জমে যাচ্ছে, হাঁটা যাচ্ছে না ঠিক মতো। আমাদের যারা বয়স্ক যারা আছে তাদেরও প্রচন্ড কষ্ট হচ্ছে। বিশেষ করে তাদেরকে হাসপাতালে নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তাপমাত্রা 1896 সালে রেকর্ড ছোঁয়ায় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে নগর কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। কন্টিনিউ এরকম 10 দিন ধরে ঠান্ডা চলছে এবং আজকে রাতে প্রচন্ড ঠান্ডা পড়বে। যে ঠান্ডার জন্য ফেডারেল এবং সিটি গভর্নমেন্ট বলে দিচ্ছে যে কোনো কাজ, জরুরি কাজ ছাড়া যেন বাইরে না বের হয়। আমরা বের হচ্ছে, খুব দরকারি কাজে বের হচ্ছে। সাবওয়েতে মানুষ কম, রাস্তায় মানুষ কম। টানা 2 সপ্তাহ ধরে প্রকৃতির বিরূপ আচরণ আরো কিছুদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। এদিকে নিউ ইংল্যান্ড, ম্যাসাচুসেটস, পেনসিলভেনিয়া অঙ্গরাজ্য সহ যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলের বিভিন্ন জায়গায় সর্বনিম্ন -32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়। এই তাপমাত্রা আরো কমে -40-এর নিচে নেমে আসতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সন্ধ্যার সময় আরো থাকছে। ঢাকা উত্তর সিটি নির্বাচনে এখনই যারা প্রচারণা চালাচ্ছেন, তফসিল ঘোষণার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা, হুঁশিয়ারি ইসির। দশম জাতীয় সংসদে 2018 সালের প্রথম অধিবেশনে ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সচ্ছল, দুর্ঘটনা আহত ও মৃত পরিবারের সদস্যদের মধ্যে 1,40,00,000 টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ
2017 সালে 15 জন বরেণ্য ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার, 17 জন সুদীকে 21 পদক এবং 5 জন বিশিষ্ট নারী ব্যক্তিত্বকে বেগম রুকেয়া পদক 2017 প্রদান করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 71 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ইন্টারন্যাশনাল মেমোরি অব দি ওয়ার্ল্ড রেজিস্টারে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসাবে অন্তর্ভুক্ত হওয়ায় গৌরবময় অর্জনকে উৎসবমুখর ও বর্ণাঢ্য পরিবেশে উদযাপনের লক্ষ্যে 25 নভেম্বর 2017 তারিখে দেশব্যাপী আনন্দ শোভাযাত্রা ও নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সকল স্তরের জনগণের অংশগ্রহণে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। জনাব স্পিকার, বর্তমান সরকার সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা 900 টাকা থেকে 10,000 টাকায় উন্নীত করা সহ বছরে দুইটি উৎসব ভাতা প্রদান করছে। দশম জাতীয় সংসদে 2018 সালের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ সরাসরি শুনছিলেন। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 2014 সালে নির্বাচন ঠেকানোর নামে আগুন সন্ত্রাস চালিয়েছিল বিএনপি জামায়াত। বিকেলে দশম জাতীয় সংসদের 19তম অধিবেশনে প্রয়াত ব্রাহ্মণবাড়িয়া ও গাইবান্ধার সংসদ সদস্যের মৃত্যুতে গৃহীত শোক প্রস্তাবে একথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন 2001-এর নির্বাচনে পরিকল্পিতভাবে আওয়ামী লীগকে হারানো হয়েছিল। 2014 সালে নির্বাচন ঠেকানোর নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়, 4 জন পুলিশ হত্যা করা হয় এবং এই বিএনপি জামাত জোটের এই সন্ত্রাসী অগ্নি সন্ত্রাসের কারণে বহু মানুষ পুড়ে মারা যায়। আওয়ামী লীগের প্রায় 150 নেতা কর্মী ঘর বাড়ি ভাঙচুর, লুটপাট, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করা হয়। এরকম একটা ভয়াবহ জায়গা। এই সত্ত্বেও সেখানে ইলেকশন হয়, সেই ইলেকশনে লিটন নামে আমাদের যে সংসদ সদস্য নির্বাচিত হয়, দুর্ভাগ্য যে আততার গুলিতে সেই লিটন নিহত হয়। লিটন নিহত হওয়ার পর আসন শূন্য হয় এবং সেখানেই যখন উপনির্বাচন হয়, সে উপনির্বাচনে একেবারে তৃণমূল পর্যায়ের একজন নেতা ছিলেন তিনি, যিনি ইউনিয়নেই থাকতেন এবং স্কুলে শিক্ষকতা করতেন। তিনি ভালো লেখক, সাহিত্যিক, কবি এবং সমাজসেবক, এবং সমাজসেবায় বাংলাদেশের জন্য একটা গ্রামে প্রত্যন্ত অঞ্চলে পড়ে থেকেও একটা সম্মান তিনি নিয়ে এসেছিলেন। রাজনীতিবিদের জীবনে যদি সততা থাকে, নিষ্ঠা থাকে, একাগ্রতা থাকে, তাহলে দেশের উন্নতি হয়। আমি সাইদুল হক সাহেবকে পেয়েছিলাম, তেমনি একজন মন্ত্রী যারা একসময় আগুন সন্ত্রাস করে বহু নিরীহ মানুষকে হত্যা করেছে তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে আগুন সন্ত্রাস ও নৈরাজ্য বিষয়ে শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে 2014 সালে বিএনপি জামায়াতের নাশকতার শিকার অনেকেই তাদের ভয়াবহ সেই স্মৃতি তুলে ধরেন। 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে ধারাবাহিক নাশকতার শিকার হয়ে অকালে জীবন দিতে হয় অনেক সাধারণ মানুষকে। টানা 3 মাসের অবরোধ কর্মসূচির মধ্যে মারা যান 165 জন। এদের মধ্যে 102 জন পেট্রোল বোমার শিকার হন। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ভবিষ্যতে যাতে কোনো মানুষকেই এমন নির্মমতার মুখোমুখি হতে না হয়, এমন দাবি ছিল স্বজন হারানোদের মুখে। মা যেন তার সন্তানকে এভাবে না হারায়, আর কোনো মা যেন এভাবে রাজনীতির শিকার হতে না পারে। আমরা সাধারণভাবে বেঁচতে চাই, আমরা এইভাবে রাজনীতির শিকার হতে চাই না। যারা আমাকে পুড়ে মারছে, এই বিএনপি জামাতের সুস্থ বিধি ব্যবস্থা এবং সুস্থ বিচার চাই। আগুন সন্ত্রাস ও নৈরাজ্য নিয়ে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যারা পাকিস্তানি কায়দায় মানুষ পুড়িয়ে মেরেছে তারা কখনোই জনগণের বন্ধু হতে পারে না। নারকীয় বর্বরতা মানুষ পুড়িয়ে মেরেছে, তারা বাংলার মাটিতে এখন কোন মুখে জনগণের ভোট চায়? এই বর্বরতার প্রতিশোধের এদেশের মানুষ সমর্থন করে না, করবে না। আগামী নির্বাচনে অসাম্প্রদায়িক শক্তির কাছে সাম্প্রদায়িক অপশক্তির পরাজয় হবে বলে মন্তব্য করেন তিনি। বিএনপি নামক এই অপশক্তি গণতন্ত্রের মুখোশ পরে, কখনো মানবতার মুখোশ পরে এরা ধোঁকা দিচ্ছে, এরা বিভ্রান্তি সৃষ্টি করছে। এর মুখোশ উন্মোচন করতে হবে জনগণের কাছে, সেটাই হোক আমাদের শপথ। পরে ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ সহায়তা তুলে দেন ওবায়দুল কাদের।
রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের দাবি আদায় করেই বিএনপি নির্বাচনে যাবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তা প্রমাণ হয়েছে। বিএনপি এবং 20 দলীয় ঐক্যজোট জাতীয়তাবাদী শক্তি এই নির্বাচনে ইনশাল্লাহ থাকবে, তবে শেখ হাসিনার অধীনে নয়। নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার আদায় করে সহজে দেবে না। এর জন্য আমাদেরকে অবশ্যই আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। এদেশের মানুষ প্রস্তুত আছে, তারা তাদের ভোটের অধিকারের জন্য এবার রাস্তায় নামবে। আমরা বিএনপি জাতীয়তাবাদী শক্তি, যারা গণতন্ত্রের পক্ষের শক্তি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে এখন থেকেই যারা প্রচারণা চালাচ্ছেন, তফসিল ঘোষণার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। দুপুরে কমিশন সচিবালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের তিনি একথা জানান। এদিকে রংপুর সিটি নির্বাচনের ভোট পুনরায় গণনার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ইসি সচিব। তফসিলের পরপরই কিন্তু এই নির্বাচন আচরণ বিধিমালা অনুসারে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কেন্দ্রের বাইরে কোনো ভোট গণনা করার সুযোগ নাই। যদি কাউকে এ বিষয়ে প্রতিকার পেতে চায়, তাহলে তাকে ট্রাইব্যুনালে মামলা করতে হবে। সন্ধ্যার সময় আরো থাকছে। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত 10 বাংলাদেশের গ্রামের বাড়িতে আহাজারি, দ্রুত লাশ দেশে ফিরিয়ে আনার দাবি। প্রথম বিয়ের খবর গোপন করে অস্ত্রের মুখে এক তরুণীকে তুলে নিয়ে বিয়ে করার অভিযোগ উঠেছে ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে। ভাড়া ফ্ল্যাটে 4 মাস সংসার করার পর পুলিশ কর্মকর্তা সাজানো মামলায় জেলও খাটতে হয় ওই তরুণীকে। এমনকি জোর করে বিয়ে আর নির্যাতনের খবর প্রকাশ করায় হত্যার হুমকিও দেন ডিআইজি মিজানুর। তবে সব অভিযোগ অস্বীকার করে নিজেকে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। ব্যাংকে চাকরির জন্য পরিচিত এক বান্ধবীর মাধ্যমে মোবাইল ফোনে কথার সূত্র ধরে ডিআইজি মিজানুর রহমানের সঙ্গে প্রথম পরিচয় হয় মরিয়ম ইকোর। মরিয়মের অভিযোগ, কিছুদিনের মধ্যেই তার সঙ্গে অশোভন আচরণ শুরু করেন মিজান। এই অবস্থা দেখে এই পুলিশ কর্মকর্তাকে এড়িয়ে চলার চেষ্টা করেন মরিয়ম। ভুক্তভোগী মরিয়মের অভিযোগ, গত 14 জুলাই মিজান তাকে ফোন দিয়ে নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন। সরাসরি দেখা করতে চান তার সঙ্গে। এতে মরিয়ম রাজি না হয় হুমকি দেওয়া শুরু করেন এই পুলিশ কর্মকর্তা। সে তার নিজের কণ্ঠধারা থেকে আমাকে মারপিট করার পরে সে আপনার আর্মস ছিল তার সাথে, আর্মস নিয়ে এক পর্যায়ে সে আমার মাথায় ঠেকায়। কিছুদিন পর বাধ্য হয়ে মরিয়ম পান্থপথের বাসা থেকে বের হয়ে স্কয়ার হাসপাতালের সামনে পুলিশ কর্মকর্তা মিজানের সাথে দেখা করতে গেলে কৌশলে তাকে প্রাইভেট কারে উঠিয়ে পূর্বাচল এলাকায় নিয়ে যান মিজান। এরপর তাকে নিয়ে যাওয়া হয় মিজানের বেইলি রোডের সরকারি বাসভবনে। আমাকে ছাত্রায় তুলছে, লিফটে তুলে বাসায় নিয়ে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে, যে পরিমাণ মারপিট করা হয়েছে, এই মারপিটে মানে আমার ওইখানে যতটুকু সেন্স ছিল তাতে আমি সেন্স অনেকটা হারাই। বিয়ের পর মরিয়ম ফেসবুকে একটি ছবি পোস্ট করেন, আর সে ছবি দেখেই খেপে যান পুলিশ কর্মকর্তা। এরপরই মরিয়মের উপর চলতে থাকে অকথ্য নির্যাতন। এ সময় তার নামে দেয়া হয় মিথ্যা মামলা। মাত্র 1 মাসের মধ্যে মরিয়মকে অভিযুক্ত করে দেয়া হয় চার্জশিটও। সে মামলায় জেল খেটে বের হলে দেয়া হয় আরও একটি মামলা। তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন ডিআইজি মিজানুর। এতে বাদী কিন্তু আমি না, একটা বাদীও আমি না, ঠিক আছে? এগুলো করার পরে তারা মামলা এসেছে, সে জামিন পাইছে, আবার পরবর্তীতে একটা মামলা সরে এসেছে, আবার জামিন পেয়েছে। এর পরবর্তীতে তার বাবা, তার মা এবং তার পরিবারের পক্ষ থেকে কমিশনার মহোদয় এবং আইজিপিকে লিখিত দিচ্ছে যে আমরা অন্যের প্ররোচনায় এবং রাগের বশবর্তী দরখাস্ত করছি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে মিজানুরের বিরুদ্ধে। যদি কিছু উনি অন্যায় করে থাকেন, অনৈতিক কিছু করে থাকেন, তাহলে তো অবশ্যই তার আইনের ঊর্ধ্বে নাকি কেউ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। 165 কোটি টাকা পাচারের অভিযোগে এবি ব্যাংকের 6 পরিচালককে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সকাল 9:30টায় শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়াও এবি ব্যাংকের চেয়ারম্যান MA আওয়াল ও পরিচালক BB সাহা রায়কে আগামীকাল জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। 6 পরিচালক হলেন শিশির রঞ্জন বোস, মিসবাউল হক,
ফাহিমুল হক, সৈয়দ আফজাল হাসান উদ্দিন, রুনা জাকিয়া, আনোয়ার জামিল সিদ্দিকী। গত 1 জানুয়ারি এক নোটিশের মাধ্যমে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়। দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন ও সহকারী পরিচালক গুলশান আনোয়ার এবি ব্যাংকের অর্থ পাচারের অভিযোগটি অনুসন্ধান করছেন। দুদক সূত্রে জানা যায়, সিঙ্গাপুর ভিত্তিক একটি অফশোর কোম্পানি খোলার নাম করে দুবাইয়ে 165 কোটি টাকা পাচারের অভিযোগে ব্যাংকটির ঊর্ধ্বতন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নদীর তলদেশের মাটির গঠনগত বৈচিত্র্যের কারণে কাজ শুরুর প্রায় 3 বছর পরও পাওয়া যায়নি পদ্মা সেতুর 14টি পিলারের ডিজাইন। বেশ কয়েক মাস ধরে পরীক্ষা নিরীক্ষার পর ডিজাইন পরিবর্তন করে 2টি উপায়ে সমাধানের কথা ভাবা হলেও শেষ পর্যন্ত কোনোটিকেই চূড়ান্ত করতে পারছেন না দেশি বিদেশি বিশেষজ্ঞরা। এতে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ার আশঙ্কা দেখা দিলেও আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা। তবে নির্ধারিত সময়ে ডিজাইন চূড়ান্ত করা না গেলে কাজের দায়িত্বপ্রাপ্ত চীনের ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গেও চুক্তির মেয়াদ বাড়াতে হতে পারে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। রিপোর্ট করেছেন এহসান জুয়েল। শরীয়তপুরে জাজিরা প্রান্তে চলছে বিশাল কর্মযজ্ঞ। 4টি পিলার পুরো প্রস্তুত, এর মধ্যে 2টি পিলারে বসে গেছে প্রথম স্প্যান্টিও। অথচ যে মাওয়া প্রান্তের 6 নম্বর পিলার দিয়ে পদ্মা সেতুর কাজের উদ্বোধন করা হয়েছিল, সেখানে নেই কাজের দৃশ্যমান অগ্রগতি। সেতুতে মোট পিলার হবে 42টি। সেতুর ডিজাইনের সময় মোট 14টি জায়গায় নদীর মাটি পরীক্ষা করা হয়েছিল, কিন্তু পদ্মার তলদেশ এত রহস্যময় যে এখন প্রতিটি পিলারের নিচেই আলাদা আলাদা মাটির গঠন পরীক্ষা করে পৃথক ডিজাইন করতে হচ্ছে। মাওয়া প্রান্তে 14টি পিলারে জটিলতা দেখা দেওয়ার পর দায়িত্ব দেওয়া হয় ব্রিটিশ প্রতিষ্ঠান রেন্ডেলকে। তবে ডিজাইন দিতে তাদের কোনো সময়সীমা বেঁধে দেয়া নেই। বেশ কয়েকটি পরীক্ষার পর এখন পর্যন্ত সমাধানের 2টি উপায় বিবেচনা করা হচ্ছে। এর মধ্যে কয়েকটি পিলারে সর্বোচ্চ 124 মিটার দীর্ঘ ড্রাইভিং করা হয়েছে। এই দৈর্ঘ্য বাড়িয়ে 130 মিটার করা হতে পারে। তবে হ্যামার ব্যবহার করতে ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি রয়েছে 124 মিটার দৈর্ঘ্য পর্যন্ত। দৈর্ঘ্য বাড়ালে নতুন চুক্তি করতে হবে। দ্বিতীয় উপায় হতে পারে দৈর্ঘ্য ঠিক রেখে এক একটি পিলারে পাইলের সংখ্যা 6টি থেকে বাড়িয়ে 7টি অথবা 8টি করা। এছাড়া পাইল সংখ্যা বাড়ালে ভূমিকম্পের সময় তা বেশি চাপ টেনে নেয়ার আশঙ্কা রয়েছে, তাই চূড়ান্ত করা যাচ্ছে না ডিজাইন। যদি আমরা দৈর্ঘ্য কমাই, সংখ্যা বাড়াই, 6টা পাইলের যে স্টিফনেস বলি, নড়াচড়ার যে রেজিস্ট্যান্স, 7টা আরও বেশি হবে, এটা শক্ত হবে, ভূমিকম্প লোড ওটার মধ্যে টেনে নেবে বেশি। তাতে গিয়ে আবার ট্রাসের ডিজাইন চেঞ্জ করতে হয় কিনা, সব ইন্টার রিলেটেড। দুইটার মাঝখানে আমরা বলি যে একটা বিয়ারিং আছে, বেস আইসোলেশন, সেটার মুভমেন্ট যদি বেশি হয়, এটার কি হবে? তাদেরকে স্যাটিসফাইড হয়েই এবং ইঞ্জিনিয়ারিং একটা সঠিক সলিউশনে আসছে হইলেই তারা দিবে আমাদেরকে। আমরা বলছি তাড়াতাড়ি দেবো, বাট এটা তো আর চাইলেই তারা দিতে পারছে না। ব্রিজ তো আপনার সেফ হতে হবে। সেই সেফ হওয়ার জন্য যতটুকু সময় দরকার, বিশেষজ্ঞরা যতটুকু সময় নিতে চায়, মিনিমাম যেটা দরকার সেটা দিতে হবে। প্রাকৃতিক দুর্যোগের সময় প্রায় 4000 টন ওজনের কোনো জাহাজ সেতুর পিলারে ধাক্কা খেলে সে ধাক্কা সামলানোর সামর্থ্যের বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে পিলারের ডিজাইনে। এছাড়া তীব্র স্রোত এড়িয়ে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে হলে আগামী বর্ষার আগেই মাওয়া প্রান্তে প্রথম 12টি পিলারের কাজ শেষ করতে হবে। শুধু বাংলাদেশে নয়, এমন প্রাকৃতিক প্রতিকূলতা নিয়ে পদ্মা সেতুর মতো চ্যালেঞ্জ কমই নিতে হয়েছে বিশ্বের বিশেষজ্ঞ প্রকৌশলীদের। সমস্যা থাকবে, তার সমাধানও মিলবে, এমনটি ধরে নেওয়া হয়। পদ্মা সেতুর 14টি পিলার নিয়ে গত 1 বছর ধরে সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে বেশ কয়েকটি উপায়ের কথা ভাবা হলেও শেষ পর্যন্ত কোনোটিতে চূড়ান্ত ভরসা করতে পারছেন না প্রকৌশলীরা, যা নির্ধারিত সময়ে কাজ শেষ করার বিষয়টি দুরূহ করে তুলবে। ইহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। সৌদি আরবের জেজান প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত 10 বাংলাদেশের মধ্যে 4 জনের পরিচয় এখনও জানা যায়নি। তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। নিহতদের মধ্যে এখনও পর্যন্ত 6 জনের পরিচয় জানা গেছে। তারা হলেন নরসিংদীর আলমগীর হোসেন, মোহাম্মদ ইদন, সিরাজগঞ্জের দুলাল, টাঙ্গাইলের সাইদুর রহমান, নারায়ণগঞ্জের মতিউর রহমান, কিশোরগঞ্জের জসিম। শনিবার ভোরে কোম্পানির গাড়িতে করে কাজে যাচ্ছিলেন তারা। এ সময় গাড়িতে 27 জন যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সৌদি সেনাবাহিনীর একটি গাড়ি তাদের বহনকারী বাসটিকে ধাক্কা দিলে হতাহতের এই ঘটনা ঘটে। তারা সবাই সৌদি আরবের সোলাইমান আল ফাহাদ কোম্পানিতে কাজ করতেন।
জিজান প্রদেশটি জেদ্দা থেকে প্রায় 800 কিলোমিটার দূরে এবং এটি একটি সীমান্তবর্তী এলাকা। যেহেতু এটি অনেক দূরে জেদ্দা কনসুলেট থেকে, সেহেতু সেখানে পৌঁছানো কিছুটা সময়ের ব্যাপার। তো সেখানে আমাদের কর্মকর্তা পৌঁছানো মাত্রই জেদ্দা কনসুলেট থেকে আমরা নিশ্চিত হয়ে নিহতদের পরিচয় যত শীঘ্র সম্ভব জানিয়ে দেওয়া হবে। এদিকে সৌদি আরবের জিজান প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত টাঙ্গাইলের শফিকুল ও আমিন এবং সিরাজগঞ্জের দুলাল মিয়ার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। টাঙ্গাইলের কস্তুরীপাড়া গ্রামে শফিকুল ইসলাম প্রায় 2 বছর আগে 7 লাখ টাকা ঋণ করে সৌদি আরবে পাড়ি জমান, কিন্তু সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুতে ভবিষ্যতের ভাবনায় অসহায় হয়ে পড়েছে পরিবার। নিহত আমিনের গ্রামের বাড়ি মির্জাপুরের ডুবাইলেও একই অবস্থা। তার মৃত্যুর শোকে স্তব্ধ পুরো পরিবার। স্বজনদের একটাই দাবি, দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক নিহতদের লাশ। এদিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বালুকোল এলাকায় নিহত দুলালের গ্রামের বাড়িতেও চলছে মাতম। সংসারে সচ্ছলতা আনতে তিনিও ধার দেনা করে গিয়েছিলেন সৌদি আরবে। দুলালের মৃত্যুর খবরে 3 সন্তান নিয়ে সামনের দিন কিভাবে পার করবেন সে ভাবনায় অসুস্থ হয়ে পড়েছেন তার স্ত্রী। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শৈত্যপ্রবাহের কবলে সারা দেশ। দিনাজপুরে তাপমাত্রা নেমেছে 5 ডিগ্রিতে। আরো 2 দিন থাকবে তীব্র ঠান্ডা, পূর্বাভাস আবহাওয়া অফিসের। আগুন সন্ত্রাস করে বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না, মন্তব্য আওয়ামী লীগের। নির্দলীয় সরকারের দাবি আদায় করে নির্বাচনে যাবার ঘোষণা বিএনপি নেতাদের। ডিআইজি মিজানুরের বিরুদ্ধে অস্ত্রের মুখে তরুণীকে বিয়ে করার অভিযোগ। নির্যাতনের খবর প্রকাশ করায় হত্যার হুমকি। কেউ আইনের ঊর্ধ্বে নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। 165 কোটি টাকা পাচারের অভিযোগে এবি ব্যাংকের 6 পরিচালককে দুদকে জিজ্ঞাসাবাদ, চেয়ারম্যানকে কাল তলব। এবং ত্রিদেশীয় সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা। বাদ পড়লেন সৌম্য, তাসকিন ও লিটন। 3 বছর পর দলে বিজয়। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।